রাফসানের এতগুলো মিসড কল দেখে আয়েশা ভড়কালেন। ছেলেটার কোনো বিপদ আপদ হলো কিনা ভেবে দ্রুত কল ব্যাক দিলেন আয়েশা। প্রথমবার রিং হয়ে কেটে গেল, আবার কল দিলেন। দুশ্চিন্তায় ওনার বুকের ভেতর দুরু দুরু করে কাঁপতে লাগলো। দুবার রিং হওয়ার পর রাফসান কল ধরল। উত্তেজিত গলায় বলল, মা, কখন থেকে কল দিচ্ছি, ধরছো না কেন? ওদিকে কি হয়েছে বলো দ্রুত। জুবাইরের সাথে কি রুমির বিয়েটা হয়ে গেছে? আয়েশা কি বলবে ভেবে পেল না, নিরুত্তর রইলেন। মাকে কোনো কথা বলতে না দেখে রাফসান আবারও জিজ্ঞেস করলো, কি হলো মা, কথা বলছো না কেন? কি হয়েছে দ্রুত বলো। আয়েশা ইতস্তত করলেন কিছুক্ষণ, তারপর বললেন, একটু আগে রুমিকে নিয়ে চলে গেছে সাফওয়ান বিয়ে করে। রাফসান আশাহত হয়ে বসে পড়ল নিজের বিছানায়। এটাই হওয়ার ছিল। সাফওয়ান যেখানে চাইছে সেখানে কার সাধ্য রুমিকে অন্য কারোর সাথে বিয়ে দেবে? হতাশাগ্রস্ত গলায় ও বলল, মা, তুমি জানো তোমরা কার হাতে তোমার মেয়েকে তুলে দিয়েছ? সাফওয়ান একটা কিলার মেশিন মা। ও আন্ডারগ্রাউন্ডের একজন নামকরা প্রফেশনাল হিটম্যান। মানুষ মেরে টাকা কামায় ও, আর সেটাও ইন্টারন্যাশনাল লেভেলের। শুধুমাত্র গত বছরে ওর বডি কাউন্ট 177। শুধুমাত্র গত বছরে। তাহলে ও এতগুলো বছরে কত মানুষকে মেরেছে তুমি ভাবতে পারছো? সিঙ্গাপুরে ওর প্রাচুর্যপূর্ণ লাইফস্টাইল ছিল। ও যে এত ক্লাসি লাইফ লিড করে, মার্সিডিজ কিনেছে। দেশে তো গাড়ি একটা, ওর ওখানে হয়তো আরো আছে। এত টাকাও পায় কোথায়? এইভাবেই, যার খবর ওর পুরো ফ্যামিলির কেউ জানে না। আর ও যাদেরকে টাকার বিনিময়ে মার্ডার করে তারা ছোটখাটো কেউ নয়, বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় পদের অধিষ্ঠিত ব্যক্তি তারা। আর ও যাদের হয়ে কাজ করে তারাও খুবই বিপজ্জনক লোক। ও যাদেরকে খুন করেছে এতকাল যাবৎ, তাদের লোকেরা হন্যে হয়ে খুঁজছে ওকে। যেখানে পাবে সেখানেই ওকে খতম করে রেখে দেবে। আয়েশার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি হবে এবার ওর মেয়েটার? ওই ছেলেটা জোর জবরদস্তি করে ওর মেয়েটাকে বিয়ে করলো এই জীবন দেওয়ার জন্য। কি হবে এখন? সাফওয়ানকে যদি ওরা মেরে ফেলে তাহলে তো মেয়েটা বিধবা হবে, তখন কি হবে? আর রুমি সাফওয়ানের স্ত্রী জানলে যদি ওরা রুমিকেও মেরে দেয়, কি হবে তখন? শামসুল আসলেন এমন সময় রুমে। আয়েশাকে এভাবে কানে ফোন নিয়ে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তিনি দ্রুত পায়ে এগিয়ে এলেন। এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আয়েশা কান থেকে ফোনটা সরিয়ে শামসুলের কাছে দিলেন আর শুধুমাত্র বললেন, রাফসান। শামসুল তাড়াতাড়ি ফোনটা কানে ধরে হ্যালো বললেন। ওপাশ থেকে রাফসান বলল, বাবা, তুমি কেন আটকাওনি সাফওয়ানকে? কেন তুমি রুমিকে ওর হাতে তুলে দিলে বাবা? ও নিজে তো মরতে বসেছে, এইবার আমার রুমিকেও সাথে নিয়ে মরবে বাবা। রাফসান এবার আয়েশাকে বলা কথাগুলো শামসুলকেও বলল। সব শুনে শামসুল থ মেরে দাঁড়িয়ে রইল। এক চরিত্রহীনের হাত থেকে মেয়েকে বাঁচিয়ে এক খুনির হাতে তুলে দিলেন তিনি, যে কিনা টাকার জন্য মানুষ খুন করে। শামসুল কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করলেন, ও এত বছর এত খুন করেছে, তবে পুলিশে ধরেনি কেন ওকে? রাফসান হাত দুতে কনুই ঠেকিয়ে মাথা নিচু করে হাতে মাথা ঠেকালো। দুশ্চিন্তায় গ্রাস করে ফেলছে ওকে। বলল, এইটাই মেন পয়েন্ট বাবা। সবাই জানে কে খুন করেছে, কিন্তু প্রমাণ নেই কোনো। কারণ কোথাও কোনো রকমের কোনো ক্লু রেখে যায় না ও। আর খুনগুলো ও কোনো অস্ত্র দিয়ে করে না। কোনো ভিকটিমের শরীরে আজ পর্যন্ত অস্ত্রের কোনো আঘাত পাওয়া যায়নি। ওর ভিকটিমদের সবার মাথা নয়তো চোখ উপড়ানো থাকে, কারো কারো হাত পা গুলো বিচ্ছিন্ন থাকে। আর এই বিচ্ছিন্ন করতে কোনো অস্ত্র সাফওয়ান ব্যবহার করে না কখনো। কোনো ক্রাইম স্পটে সিসিটিভি ফুটেজেও ওকে কখনো দেখা যায়নি। শামসুল এবার সন্দিহান হয়ে বললেন, ওকে দেখা যায়নি, তাহলে পুলিশ কিভাবে ওকে মার্ডারার দাবি করছে? নাকি ওকে কেউ ফাঁসাচ্ছে? রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা, ব্যাপারটা খুব কমপ্লেক্স। এতকাল কেউ জানতো না যে আসলেই কে খুনগুলো করে। যাদের খুন করা হয়েছে আজ পর্যন্ত তাদের লোকেরাও জানতো না এতদিন। সাফওয়ান সিঙ্গাপুর থেকে চলে আসার আগে এই প্রফেশন ত্যাগ করে, কিন্তু ও যাদের হয়ে কাজ করত তারা ওকে হাতছাড়া করতে চায়নি। কারণ এমন দক্ষ হিটম্যান খুব কম পাওয়া যায়। তাই ওপর মহলের
লোকজনরা ওকে অনুরোধ করে এই প্রফেশন ত্যাগ না করতে, কিন্তু তাদের কথা না শুনে সাফওয়ান এই প্রফেশন থেকে অব্যাহতি দেয়। আর তাতেই বাধে বিপত্তি। খুনগুলো যারা করিয়েছে তারাই ভিকটিমের লোকজনকে জানিয়ে দেয় সাফওয়ানের কথা, সাথে পুলিশদেরকেও। কিন্তু সাফওয়ান দেশে ফেরার আগে ওদের চ্যালেঞ্জ করে এসেছিল যে ওর বিরুদ্ধে প্রমাণ পেলে ও স্বেচ্ছায় ওদের কাছে ধরা দেবে। ওরা কোনো প্রমাণ পায়নি সাফওয়ানের বিরুদ্ধে, কিন্তু সাফওয়ানকে ওরা ছাড়বে না। যে কোনো মূল্যেই সাফওয়ানকে ওরা খুঁজে বের করে হত্যা করবে। আর নয়তো কি? অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন শামসুল। রাফসান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আর নয়তো ওকে সায়েন্টিস্টদের হাতে তুলে দেওয়া হবে, কারণ ওর এই রেয়ার কন্ডিশনের কথা উপর মহলের কয়েকজন জানতো। তারাই এই ব্যাপারটা ফাঁস করে দিয়েছে আমেরিকার একটি হাইব্রিড রিসার্চ অর্গানাইজেশনে। যতদূর ধারণা করা হচ্ছে তারাও লোক লাগিয়েছে সাফওয়ানকে খোঁজার জন্য। আর ওকে পেলে সোজা ওদের ল্যাবে নিয়ে যাবে। আর তারপর কি করবে ওর সাথে জানি না। শামসুল বসে পড়লেন নিজের বিছানায়। এখন কি হবে? সাফওয়ানের পিছনে এত এত লোক লেগে আছে ওকে মেরে ফেলার জন্য। তাহলে রুমির কি হবে এখন? ওরা যদি সাফওয়ানের সাথে সাথে রুমিরও কোনো ক্ষতি করে দেয়? মেয়ের কিছু হলে কি করবেন তিনি? রাত এখন প্রায় ৩টা। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে। চোখ ওর রাস্তার দিকে হলেও মনোযোগ সম্পূর্ণ পাশের সিটে বসা ক্রন্দনরত রমণীর দিকে। রুমাইশা গাড়িতে ওঠার পর থেকে নিঃশব্দে কেঁদে চলেছে। চোখ থেকে ওর পানি থামতেই চাইছেন না। কান্নার দমকে মাঝে মাঝে কেঁপে উঠছে। শাফিন পেছনে বসে বারবার রুমাইশাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে কান্না না করার জন্য, কিন্তু রুমাইশা চাইলেও কান্না আটকাতে পারছে না। বুকের ভেতরটা বারবার মুচড়ে উঠে কান্নার বেগ বাড়িয়ে দিচ্ছে। সাফওয়ান নীরব হয়ে আছে। রুমাইশার মনের অবস্থাটা একটু হলেও বুঝতে পারছে ও। সেই রাত থেকে ওর ওপর দিয়ে যা বয়ে গেছে তাতে ওর কান্না না করাটাই বরং অস্বাভাবিক হতো। একবার আর চোখে দেখল ও রুমাইশাকে। ক্লান্তিতে চোখ দুইটা ছোট হয়ে এসেছে। মাথা থেকে ওড়না পড়ে গেছে। খোলা চুলগুলো কয়েক গাছি বাতাসে উড়ছে। থেকে থেকে ফোপাচ্ছে ও। বাম গালের ফোলাটা এখন একটু কমেছে, তবে লাল হয়ে আছে। রাতে খাওয়াও হয়নি ওর। এত রাতে দোকানপাটও সব বন্ধ। বাড়ি গিয়ে ছাড়া আর পেটে কিছু পড়বে না। রুমাইশার দিক থেকে চোখ ফিরিয়ে আবার রাস্তায় মনোনিবেশ করল সাফওয়ান। বাড়ি পৌঁছাতে আর বেশি রাস্তা বাকি নেই। রুমাইশা ক্ষণিকের ভেতরে গাড়ির উইন্ডো গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। সাফওয়ান গাড়ির গতি ধীর করে রুমাইশার সিটটা পেছনে হেলিয়ে দিল ভালোভাবে ঘুমানোর জন্য। তারপর আবার গাড়ির গতি বাড়িয়ে দিল ও। ঘুম দরকার রুমির। যত দ্রুত বাড়ি যাওয়া যায় তত দ্রুতই রিল্যাক্স হতে পারবে ও। রুমাইশা ঘুমানোর পর চারিদিকটা আরো নিস্তব্ধ হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের শশ শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শাফিনের চোখে ঘুম নেই। এত সব ঘটনা মুহূর্তের ভেতরে হয়ে গেল। ভাইয়ের যে রূপ আগে কখনো দেখেনি তাই দেখে ফেলেছে ও। ভাইকেও হঠাৎ করেই যেন কেমন ভয় ভয় পাচ্ছে। সাফওয়ান আর চোখে গাড়ির ভিউ মিররে শাফিনের চেহারাটা দেখতে পেল। ভীত অথচ উৎসুক চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বলল, কিছু জিজ্ঞাসা করার থাকলে কর। শাফিন থতমত খেল প্রথমে। ভাইয়া ওর চেহারা দেখে বুঝে গেছে ভেবেই লজ্জা পেল ও। কিন্তু ভাইকে সেটা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলো, আয়েশা মামি তো রুমি আপুর ফোন সেই সন্ধ্যা রাতেই নিয়ে নিয়েছিল শুনলাম। তাহলে তুমি অত রাতে কিভাবে বুঝলে যে আপুর বিয়ে দিয়ে দিচ্ছে মামি? সাফওয়ান হাসল নিঃশব্দে। তারপর বলল, রিমুর বডিতে একটা ট্রাকার লাগিয়ে দিয়েছিলাম আমি সেদিন এসে। ও কোথায় যাবে, কার সাথে কি কথা হবে সব জানতে পারবো আমি। ওর সেফটির জন্যই লাগিয়েছিলাম, আর সেটা কাজেও লেগে গেল। আমি ধারণা করেছিলাম যে মামা বা মামি এই ধরনের কিছু করতে পারে, আর সে কারণেই ট্রাকারটা দ্রুত লাগিয়েছিলাম। নইলে আরো পরে লাগানোর ইচ্ছা ছিল আমার। সেদিন ট্রাকারটা লাগিয়েছিলাম বলেই আজ রিমুকে আমি আমার বউ রূপে পাশে পাচ্ছি। নইলে আজ হয়তো আমার রিমু অন্য কারো হয়ে যেত। শাফিন মুগ্ধ চোখে দেখল ভাইকে। ওর ভাইটা সেই ছোটবেলা থেকেই রুমি আপুর জন্য পারলে জান প্রাণ এক করে দেয়। কিভাবে যে রুমি আপু সাফওয়ানের এত আদরের হলো মাথায় আসে না শাফিনের। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল ওর।
খানিক পর বাড়িতে পৌঁছালো ওরা। শাফিন নেমেই গেট খুলে দিল। সাফওয়ান গাড়ি ঢোকালো বাড়ির ভেতর। শাফিন আবার গেটটা লাগিয়ে দিয়ে বাড়ির মেইন ডোরের দিকে এগোলো। সাফওয়ান গাড়িটা নিজের গ্যারেজে ঢোকালো। রুমাইশা এখনো ঘুমে, ক্লান্তিতে অবসন্ন দেহটা। রাস্তার এত ঝাঁকাঝাঁকি আর ছোটখাটো শব্দেও ঘুম ছাড়া হলো না। গাড়ির ইঞ্জিন বন্ধ করে সাফওয়ান গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে ঘুমানো রুমাইশার নিকট এগিয়ে গেল কিছুটা। ঘুমন্ত রুমাইশাকে দেখতে বাচ্চাদের মতো লাগছে পুরাই। ঘুমের ঘোরে নিচের ঠোঁটটা ফুলে আছে, ভ্রু দুইটা উপরে ওঠানো, যেন জাগালেই কেঁদে দেবে। সাফওয়ান বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল রুমাইশার মুখের দিকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ওর চোয়াল চাপড়াতে লাগলো সাফওয়ান। মৃদু স্বরে কয়েকবার ডাকলো, রিমু। সাফওয়ানের ডাক শুনে হড়বড়িয়ে উঠে গেল রুমাইশা। সদ্য ঘুম ভাঙা চোখে হঠাৎ করে বুঝল না কোথায় আছে ও। পাশে তাকিয়ে সাফওয়ানকে দেখেই চমকে উঠল ও। মুখটা হা হয়ে গেল কিঞ্চিত। এত রাতে এমন চিপাচাপা জায়গায় সাফওয়ান ওর সাথে কি করছে এত কাছাকাছি এসে? ভাবতে লাগলো ও। পরক্ষণেই ওর মনে পড়ল ওর তো বিয়ে হয়ে গেছে, আর জায়গাটা আসলে চিপা না, এইটা ওর শ্রদ্ধেয় স্বামীর কালো ঘোড়া। সাথে সাথেই মুখের হাঁটা বন্ধ হয়ে গেল ওর। রুমাইশার এমন বিভ্রান্ত চেহারা দেখে সাফওয়ান হাসল, বলল, শ্বশুর বাড়ি পৌঁছে গেছিস? নিজে নামবি না আমি কোলে করে নামাবো? রুমাইশা আধো ঘুমেই বলল, আমি নামছি। তারপর গাড়ির ভেতরে দরজার হাতল ধরে টানাটানি করলো কিছুক্ষণ, কিন্তু খুলতে পারল না। এই গাড়ির দরজাটা কি ইচ্ছা করেই ওর সাথে এমন করে? ভেবে পেল না ও। আর কয়েকবার চেষ্টা করার পরও যখন খুলল না, তখন রুমাইশা অসহায় চোখে পাশে বসা সাফওয়ানের দিকে ফিরে তাকালো। সাফওয়ান এতক্ষণ এক ভ্রু উঁচু করে চোখা চোখে ওর কাজকর্ম দেখছিল। রুমাইশাকে এইভাবে তাকাতে দেখে বলল, অনেক কষ্ট করেছেন, এবার থামেন আপনি, আমি খুলছি। তারপর নিজের সিট থেকে নেমে ওপাশের দরজাটা খুলে দিল সাফওয়ান। তারপর হাতটা এগিয়ে দিল রুমির দিকে। চকিতে একবার তাকালো রুমাইশা সাফওয়ানের দিকে, তারপর হাতে হাত রেখে গাড়ি থেকে নামলো। শাফিন মেইন ডোরের কাছে এসে কলিং বেল দিল। রুনিয়ার সবেমাত্র চোখ লেগে এসেছিল। ছেলে দুটো হঠাৎ বাইরে যাওয়ায় চিন্তায় ছিলেন তিনি। শাফিনের কাছে দুবার কল দিয়েছিলেন, কিন্তু ধরেনি ও, যার কারণে আরো বেশি চিন্তিত ছিলেন। কলিং বেলের শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন তিনি। শাফিন দরজাতেই দাঁড়িয়েছিল। শাফিনকে একা দেখে রুনিয়া ভরকালেন, বললেন, তুই একা কেন? সাফওয়ান কই? শাফিন মুচকি হেসে বলল, গাড়ি রাখতে গেছে গ্যারেজে, আমাদের সাথে আরো একজন আছে। বাড়ির নতুন সদস্যকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হও। রুনিয়া শাফিনের কথা বুঝতে না পেরে বললেন, নতুন সদস্য মানে? কে এসেছে তোদের সাথে? সেই মুহূর্তেই সাফওয়ান এসে হাজির হলো শাফিনের পেছনে। রুমাইশা পেছনে থাকায় অন্ধকারে দেখতে পেল না রুনিয়া ওকে। সাফওয়ানকে দেখে রুনিয়া জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলি তোরা? আর কে আছে তোদের সাথে? কাউকে দেখছি না তো। তখনই সাফওয়ানের পেছন থেকে আলুথালু বেশে রুমাইশা বের হয়ে আসলো রুনিয়ার সামনে। এত রাতে রুমাইশাকে সাফওয়ানদের সাথে দেখে রুনিয়া চমকালেন প্রচন্ড। তার ওপর রুমাইশার চোখ মুখের এমন বেহাল দশা দেখে রুনিয়া ভয় পেলেন। দ্রুত এগিয়ে এসে ওর মুখে হাত বুলিয়ে উদ্বেগের সাথে বললেন, রুমিমা, কি রে, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? আর এত রাতে তুই এদের সাথে? কিভাবে কি? কোথায় পেল ওরা তোকে? বাড়িতে জানে সবাই? সাফওয়ান পাশ থেকে বলে উঠল, জানে মা সবাই। রিমুকে আমি বিয়ে করে নিয়ে এসেছি মামা মামির উপস্থিতিতেই। এখন তুমি ওকে ওর রুমে দিয়ে আসো, যেখানে ও থাকতো আগে। ওর ঘুম দরকার অনেক, পারলে কিছু খাইয়ে দিও। দুপুরের পর আর কিছুই খায়নি ও। আর বাকি কথা কাল হবে, সব খুলে বলবো তোমাকে। এখন আমাদের সবার বিশ্রামের দরকার। তারপর শাফিনকে রুমে যেতে বলে নিজেও চলে গেল সিঁড়ি দিয়ে। রুনিয়া অবাক হলেন প্রচন্ড। কি এমন হলো যে এত রাতে গিয়ে সাফওয়ান বিয়ে করে আনলো রুমিকে? সব ঠিকঠাক আছে তো ওদিকে? কিন্তু বেশি কিছু ভাবলেন না তিনি। রুমিকে ক্লান্ত দেখাচ্ছে অনেক। ওর বাহু ধরে ভেতরে নিয়ে আসলেন রুনিয়া। রুমি এখন তার পরিবারের
একজন স্থায়ী সদস্য ভাবতেই রুমির প্রতি স্নেহ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল তার। রুমিকে রুমে গিয়ে ফ্রেশ হতে বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। ফ্রিজে রাতে রান্না করা ভাত আছে আর মাছের ঝোল, সেগুলো বের করে গরম করে থালায় ভাত বেড়ে নিয়ে আসলেন রুমির ঘরে। ঘুমের চোটে বসে বসে টাল খাচ্ছে রুমাইশা। রুনিয়া তাড়াতাড়ি করে মুখে তুলে খাইয়ে দিলেন ওকে কয়েক লোকমা। অল্প কয়েকটা খেয়েই রুমাইশা হার মানল। এক গ্লাস পানি খেয়ে ঘুম ঘুম চোখে রুনিয়াকে বলল, আর একটুও খাবো না ফুপ্পি, ঘুমের চোখ দুইটা বন্ধ হয়ে আসছে আমার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। চোখ বড় বড় করে চারিদিকে ঘুরিয়ে তাকিয়ে বলল রুমাইশা। রুনিয়া হাসলেন। মেয়েটা ঘুমের ঘরেও দুষ্টুমি করছে। থালা নিয়ে বাইরে যেতে নিলে রুমাইশা পেছন থেকে বলে উঠল, তুমি আজ আমার সাথে ঘুমাবা একটু ফুপ্পি? তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, খুব ইচ্ছা করছে। রুনিয়া রুমাইশার দিকে পেছন ফিরে তাকিয়ে দুষ্টু হেসে বললেন, আমার ছেলেকে জড়িয়ে ধরতে পারছিস না বলে এখন আমাকে চাইছিস? রুমাইশা রুনিয়ার কথায় তাজ্জব বনে গেল। লজ্জা পেয়ে চোখ মুখ লাল করে বলল, ছি ছি ফুপি, কি সব বলো তুমি? যাও, লাগবে না, আমি একাই ঘুমোবো। বলে কোল বালিশটা নিয়ে উল্টো দিকে ফিরে বালিশে মাথা রাখলো রুমাইশা। রুনিয়া তা দেখে হেসে বললেন, ঘুমাতে থাক, আমি আসছি এগুলো রেখে। রুমাইশার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু এদিকে ফিরল না ও। উল্টো দিকে ফিরেই ঘাপটি মেরে শুয়ে রইল।